আমার ছবি দিয়ে এমনভাবে তারা আমার চাকরির বাজারটা নষ্ট করেছে। এখন পর্যন্ত আমি আসলে কোথাও আর সেভাবে কিছু করতে পারি না। জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে ফ্যাসিস্ট শাসন আমল অনেক স্মার্ট বানিয়ে ফেলেছে। প্রিয় দর্শক, আজকালের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এম.আর. আকাশ। আজ আমার সঙ্গে আছেন জামাত ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদের সন্তান আলী আহমেদ তাহকিক। আলী আহমেদ তাহকিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আল্লাহ কুল্লি হাল, আল্লাহ যেমন রাখেন সেটাতেই আমরা সন্তুষ্ট। আওয়ামী লীগ শাসনামলে আপনার বাবার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দায়ের করা হয়েছিল। সে মামলায় ফাঁসি রায়ও কার্যকর হয়েছে। তো ৭১ সালে আপনার বাবার ভূমিকা কেমন ছিল? একজন সন্তান হিসেবে আপনি আপনার বাবার ভূমিকাকে কিভাবে দেখেন? প্রশ্নটার তো দুই রকম হলো। মানে যদি আপনি সন্তান হিসেবে বলেন, আমি আমার শহীদ পিতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ, ওনার মতো অহিংস লোক দেখিনি। মানে হচ্ছে আমাদেরকে সবসময় উনি চাইতেন, মানুষ তো সন্তানের থেকে আসলে আর অন্য কাউকে বেশি ভালোবাসে না। আমাদেরকে উনি চাইতেন যে আমরা যেন কোনো সন্ত্রাসী অথবা বিতর্কিত লোক অথবা বিতর্কিত কোনো কিছু আমরা যেন জড়িত না হই। এটাকে আপনি সামনে রাখলে বুঝবেন যে উনি নিজে ব্যক্তিগতভাবে যদি সেরকম না হতেন। আমি সবাইকে একটা কথা বলি, প্রতি রাতে ঘুমানোর আগে আমার আব্বা যখন খাওয়ার পরে পায়চারি করতেন, উনি দেখতেন যে সবগুলো লাইট উনি নিভিয়েছেন কিনা এবং চুলা জ্বালানো আছে কিনা, ঠিকমতো বন্ধ করা কিনা, বটি যেটা দিয়ে আমরা রান্নার কাটাকাটি করি সবজি, সেই বটি এমনভাবে আছে কিনা যেটা পরবর্তীতে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয় কিনা। তো তারপরে আপনার ছুরি চাকু থাকলে সেগুলোও দেখা যাবে যে উনি মাথাটা ঘুরিয়ে অন্যভাবে রেখেছেন যাতে। এই ধরনের একটা মানুষ, তার ব্যাপারে যেভাবে আসলে অপবাদ দেওয়া হয়েছে, তো আল্লাহ তো একজন আছেন ইনশাআল্লাহ, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এবং আমার আব্বা কিন্তু বলে গিয়েছিলেন যে আমাদের ফাঁসি কার্যকরের সাথে সাথে তোমরা ইমিডিয়েট আফটার দেখতে পারবা যে এর বিচার আল্লাহ তাআলা হয়তো এই দুনিয়াতেই অন্তত সিগন্যালটা দিবেন যে কি হচ্ছে, মেসেজ পাবে মানুষ ইনশাআল্লাহ। আর সন্তান হিসেবে আমি এভাবেই দেখে এসেছি। আইনি বিষয় যদি আমি বলি বা রাজনৈতিক বিষয় বলি, আপনারা আশা করি জানেন যে তদন্তকারী কর্মকর্তা কিন্তু কোর্টে বলে এসছেন যে বাংলাদেশের কোনো লিস্টে আল-বদর রাজাকার কোনো লিস্টে আপনার নাম নেই এবং উনি কোথাও খুঁজে পাননি। দালাল আইনে যে বিচারের বিষয় আছে সেখানে তো থাকার প্রশ্নই আসে না। সো আলটিমেটলি আমি মনে করি, এবং অ্যারেস্ট হওয়ার সময় তো আমি আর আমার আম্মা গাড়িতে ছিলাম যখন আমাদেরকে স্মৃতিসৌধের সামনে ফরিদপুরে যাওয়া অবস্থায় আমার আব্বাকে অ্যারেস্ট করা হয়। এবং তখন থেকে আসলে বিষয়গুলো আমরা এভাবেই ডিল করেছি। তখন আমি বলেছি যে ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল কিন্তু ধর্মীয় অবমাননার মামলায়, আপনি জানেন কিনা, এবং ওই প্রোগ্রামে উনি ছিলেনই না। অদ্ভুত ব্যাপার। তো এই ধরনের বিষয়গুলো জোড়াতালি দিয়ে এটাকে সামনে আনা হয়েছে এবং তাকে অ্যারেস্ট করে শেষ পর্যন্ত তো ফাঁসি কার্যকর করলো। ফাঁসির রায় কার্যকর হওয়ার পর সেই সময় আসলে আপনাদের মানসিক অবস্থা কেমন ছিল? সামাজিকভাবে কি আপনারা নিরাপদ জায়গায় ছিলেন? একটা তো ধরেন মনের একটা তৃপ্তির বিষয় থাকে। আপনি যখন জানেন যে এটা আপনার ডেস্টিনি, এটা আপনার মঞ্জিলে মাকসুদ, তখন আমরা সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আমরা সন্তুষ্ট এবং আমরা বিশ্বাস করি যে যে কাজ করতে যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য চেষ্টারত অবস্থায় এই কাজ করতে যে এই ইতিহাস তো আসলে মাত্র বাংলাদেশে না, অনেক পুরনো। সারা বিশ্বে এই 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 নির্যাতন এবং মুসলিমদের ইতিহাস আছে। তো আলহামদুলিল্লাহ ওই ক্ষেত্রে আমি মনে করি যে আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন এবং আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তার শাহাদাতকে কবুল করেন। সামাজিকভাবে যেটা সেটা তো ছিলই সবসময়, প্রশাসনিকভাবে সার্ভেইলেন্স বলেন, এবং আমাদের অনেক ভাইয়েরা আপনি দেখবেন ব্যারিস্টার আরমান, জেনারেল আজমি সহ থেকে শুরু করে যারা গুম, তারা ছাড়া বাইরে আমরা যারা ছিলাম তারা ব্যক্তি জীবনে, চাকরি জীবনে, ব্যবসা জীবনে প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত এবং সার্ভেইলেন্সের মধ্যে, এবং প্রত্যেকেই নির্যাতনের শিকার কোনো না কোনো ফর্মে। আলহামদুলিল্লাহ এইভাবেই পার করেছি আমরা। তো আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে জেনেছি আপনার বাবার মামলার রায় জারি হওয়ার পর
তো গ্রামীণ ফোন থেকে আপনাকে চাকরিচ্যুত করা হয়। আপনি গ্রামীণ ফোনে বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছিলেন এবং আপনাকে যারা সমর্থন দিয়েছিল সেই সময় তাকেও চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। আসলে কেন চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল? গ্রামীণ ফোনে আমি জয়েন করি 2007 সালে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্কে অনার্স সহ মাস্টার শেষ করার পরে ইংল্যান্ডের আপনার ইউনিভার্সিটি অফ সাসেক্স, ওখান থেকে আমি গ্লোবাল পলিটিক্যাল ইকোনমিতে একটা স্পেশালাইজড মাস্টার্স করি। এরপরে যখন দেশে আসি, খুব ইমিডিয়েট আমি 6,800 টাকা স্কেলে আমার মনে পড়ে আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে জয়েন করি। সেখানে 3 মাস 4 দিন কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। এর পরবর্তীতে আমাকে গ্রামীণ ফোন সেখানে ইন্টারভিউ হয় এবং জিএসএম এর প্রতিনিধি ছিলেন ওখানে। আপনারা যদি জানেন জিএসএম এ কি, এবং সেই প্রতিনিধি এবং বাংলাদেশের প্রতিনিধিদের সমন্বয়ে একটা বোর্ডে ইন্টারভিউর পরে আমাকে সেখানে সিলেক্ট করা হয়। আমার গ্রামীণ ফোনের যাত্রা শুরু তখন থেকে। গ্রামীণ ফোনে আমি প্রায় 8.5 বছর ছিলাম এবং আমার মনে পড়ে না আমি গ্রামীণ ফোনে থাকা অবস্থায় 8.5 বছরে কাউকে কখনো পরিচয় দিয়েছি যে আমি কি। এবং আমি তো তখন সদ্যজাত সাবেক মন্ত্রীর ছেলে। যদি সেভাবেও দেখেন, আলহামদুলিল্লাহ কেউ বলতে পারবে না যে আমি কখনো নাম বলেছি বা পরিচয় প্রদান করেছি বা রাজনীতিকরণ প্রভাব বিস্তার করে আমি কিছু করার চেষ্টা করেছি। আমি আমার আব্বা যেভাবে আমাদেরকে তৈরি করেছেন, স্বাভাবিক জীবনযাপন, স্বাভাবিক চলাফেরা, স্বাভাবিক খাওয়া দাওয়া, লোকাল বাসে চলাফেরা করা, এইভাবেই আমি চলতাম। আমি অবাক হলাম আমার আব্বার রায় 2015 সালের নভেম্বরে, 3 মাস আগে হঠাৎ করে আমাকে ইশতিয়াক হোসেন চৌধুরী, উনি আমার ডিপার্টমেন্টের হেড ছিলেন, উনি আমাকে কোনো এক সিটিং আমাকে জানালেন যে আমাকে অনেকটা ডেপুটেশনে অন্য একটা ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হচ্ছে। তো আমি জানতে চাইলাম কেন। তো তখন বললেন যে না, আসলে এই ব্যাপার, তোমাকে রাখার ব্যাপারে খুব চাপ আসছে বা অবজেকশন আসছে। আমি তো রাজনীতি করতাম না, অফিসে তো প্রশ্নই নেই। সেখানে আমার তেমন কোনো কাজ ছিল না। আমার এই হোলসেল বিজনেস নামে একটা ডিপার্টমেন্টে আমাকে ট্রান্সফার করা হয় এবং খুব দুর্ভাগ্যজনকভাবে আমি বলবো, আব্বুর রায়ের আগের দিন, তখন আপনার টেলিভিশনে ব্রেকিং নিউজ আছে, আপনার সব টেলিভিশনে রেড কালার ব্রেকিং নিউজ যে কালকে মুজাহিদের রায়। বাসায় আমাদের সমস্ত আত্মীয় স্বজন, আমার চাচা, ফুফুরা এবং আমার খালুরা, আমার আম্মা সহ ভাই বোন সবাই টিভির সামনে খুব অ্যাংশিয়াসলি ওয়েটিং। আমি অফিসে গেলাম উইথ এ পারপাস যে মাঝে মাঝে একটা অবস্থানে থাকলে যদি আইনজীবীদের সাথে কোনো মিটিংয়ে বসা লাগে অথবা ইভেন জেলখানা থেকে কোনো একটা ব্যাপার হয়। ওই অবস্থায় অফিস শেষ করে ফেরার পথে হঠাৎ করে আমাকে আমার তৎকালীন ডিভিশনাল হেড কর্পোরেট অ্যাফেয়ার্সের যিনি হেড ছিলেন মাহমুদ হোসেন, এই মাহমুদ হোসেন এখন বিটিআরসির একজন কমিশনার হয়েছেন, উনি তার কোঅর্ডিনেটর দিয়ে আমাকে ডাকলেন। and I was confined in a small meeting room. উনি আমাকে ডেকে বললেন যে আপনি আমার সেনাপতিদের একজন, গত মাসে আপনাকে আমি বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড দিলাম আর এই মাসে আপনাকে বের করে দিচ্ছি। আমি তখন বলেছিলাম যে গ্রামীণ ফোনের সিইও কোথায়, সিএচআরও কোথায়, বিষয়গুলো তো এইচআর ডিপার্টমেন্ট এবং সর্বোচ্চ মহল জানার কথা। ইনসিডেন্টালি তখন সিইও দেশের বাইরে ছিলেন অফিসিয়াল পারপাসে, সিএচআরও অলসো দেশের বাইরে। মাহমুদ সাহেব বললেন যে আমি অনেকটা উৎসাহী হই বা উপযাচক হই আপনাকে এটা করলাম এবং বললেন সরি, আমাকে আপনি মাফ করে দিন। এমত অবস্থায় আমার শাহাদাত আঙ্গুল উপর দিকে দিয়ে আমি বললাম যে মাফ করার মালিক তো আসলে আমি না, এটাও বলে, এবং কাজটা ঠিক করলাম না, কারণ আমার তো কোনো অপরাধ। আমি এটাকে এভাবে বলি যে দেয়ার ওয়ার নো রেকর্ড অফ কমপ্লায়েন্স অথবা আপনার অন্য কোনো ধরনের অসদাচরণের কোনো অভিযোগ আমার নামে ছিল না। রাদার আই ওয়াজ ওয়ান অফ গুড পারফর্মার। একেবারেই হঠাৎ করে 8.5 বছরের চাকরি 10 মিনিটে আপনি এভাবে সেটিং দিয়ে তো বের করতে পারেন না। তখন ওই এইচআর এর সালাউদ্দিন নামে একজন ছিলেন, উনি আসলেন কাগজপত্র নিয়ে। আমি দেখলাম যে সব কিছু প্রি রিটেন, একেবারে সব রিটেন করা। আমাকে বলা হলো আপনি
সাইন করেন অথবা আমরা আপনাকে টার্মিনেট করতে বাধ্য হব। এবং এটাও বললেন যে আপনি যদি সাইন করেন আপনাকে আমরা ভিআরএস এর ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিম ওইটার আন্ডারে আপনাকে আমরা সম্মান করব। আমি তখন আসলে আপনারা এটা মানসিক অবস্থাটা বুঝতে পারার কথা যে কালকে আব্বু প্রায় বাসা থেকে আম্মু ফোন দিচ্ছেন, কখন আসবি, কেন তুই আজকে বাইরে, সবাই ডাকছে তোকে, সবাই অপেক্ষা করতেছে টিভির সামনে। এমন একটা অবস্থায় আমাকে রুমের মধ্যে নিয়ে এইভাবে বলা, আমি তখন সার্বিক মানে অবস্থা বিবেচনা করার মতো আমার সেন্স কাজ করছিল না। অ্যান্ড দেন আই সাইন্ড অ্যাকচুয়ালি সাইন্ড। এবং আমি যে লয়ারদের সাথে কথা বলবো যে না আমি কোনটা করবো, সাইন করবো না টার্মিনেশনের জন্য যাব, তখন আমার চিন্তা হলো যে লয়ারও তো আব্বুকে নিয়ে ব্যস্ত, কারণ কালকে রায়। আমি তাওয়াক্কাল তু আল্লাহ বলে যে মানে মানুষ তো বিপদে পড়ে, তো এই ধরনের একটা চাপে আমাকে বের করে দেওয়া হবে। এবং এটা আপনাদের জানা দরকার যে ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিম যেটা বলে, এটার পরে আমি তখন আমাদের মানসিকতা এরকম ছিল না যে কাগজ দেখে আপনি চেক করে দেখবেন যে কি দিল না বা কি বলেছে। পরবর্তীতে আমি দেখলাম যে ওই পিআরএস এর আন্ডারে আমাকে একটা টাকাও তারা দেয়নি, কোনো কম্পেনসেশন করেনি। এবং শুধু তা না, দুইটা কাজ তারা করেছিল। একটা হচ্ছে পাবলিকলি মাহমুদ হোসেন সহ তখনকার ম্যানেজমেন্ট বলে দিয়েছিল কর্পোরেট ফিল্ডে যে তাহকিককে অনেক বড় একটা অ্যামাউন্ট দিয়ে আমরা মানে এই জিনিসটা হয়েছে, এটা সত্যি না, এরকম একটা মিথ্যা কথা বলা। আমার ছবি দিয়ে প্রেস রিলিজ দিয়ে দিল গ্রামীণফোন, which is very unique and abnormal, unusual instance in the field of corporation. এটা তো তারা করতে পারে না। আই ওয়াজ নট সিইও অর এনিথিং লাইক দিক, তো তারা ওটা দিয়ে বলে দিল যে তাহকিক আর গ্রামীণফোনে নেই। এবং এটা তৎকালীন তখনকার সময় বিডি নিউজ 24 এটা আপলোড করলো, অনেক গণমাধ্যম সেটা ফলো করে এবং অনেক গণমাধ্যমেই গেল। এবং আমি ওইটা করে তার আসলে আমার জব মার্কেট যেই ফিউচার যেই সুযোগগুলো থাকে সেটা বন্ধ করে দিল। এটা হচ্ছে মানে একদম ভূমিকা বা বেসিক কথা বলতে পারে। তো তারপর হচ্ছে আপনি চাকরি ফিরে পাওয়ার কোনো চেষ্টা করেননি বা আবেদন? বিষয়টা তো রাজনৈতিক ছিল। একটা সিন্ডিকেট সেখানে কাজ করত। সিন্ডিকেটটা মোস্তফা জব্বার, তারানা হালিম থেকে শুরু করে আপনার সাংবাদিক অঞ্জন রায়, অনেকে এটার সাথে জড়িত ছিলেন। বাই তখন পলক সাহেব, শাহরিয়ার সাহেবরা জড়িত ছিলেন। মানে পুরোটা একটা সিন্ডিকেটে পুরো এই আইসিটি মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টগুলো, টেলিযোগাযোগ খাতটা নিয়ন্ত্রিত হতো। রাজনৈতিক হওয়ার কারণে পুরো দেশটা তো একটা কারাগার ছিল, আপনারা জানেন। এই গত 5 বা জুলাই অভ্যুত্থানের আগে, গণ অভ্যুত্থানের আগে সেই সুযোগ ছিল না। বা তো তখন মানে এই 5 তারিখের পরে আমি ডিসিশন নেই যে আমি অ্যাপ্লাই করব। একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, ইশতিয়াক হোসেন চৌধুরী যিনি স্টেক হোল্ডার রিলেশনসের ডিরেক্টর ছিলেন, উনি ব্রিটিশ আমেরিকান টোবাকোর বড় দায়িত্বশীল ছিলেন এবং মিলিটারি ব্যাকগ্রাউন্ডের বেশ সিনিয়র কর্পোরেট ফিগার। এবং উনি শুধুমাত্র আমাকে বের করে দিতে রাজি হন নাই, এই কারণে ওনাকে বের করে দেয় আমার ইমিডিয়েট পরে। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। মানে রাজনীতিকরণের শিকার আমি হলে এটা একটা রকম আপনি ব্যাখ্যা করতে পারবেন, জুলুমের তো কিছু বিষয় থাকে। কিন্তু ইশতিয়াক সাহেব একদমই ধারে কাছে রাজনীতির ধারে কাছের লোক না, কমপ্লিটলি কর্পোরেট ফিগার এবং সামাজিকভাবে অত্যন্ত ভালো ফ্যামিলির এবং ভালো ব্যাকগ্রাউন্ডের লোক। যাই হোক, আমি অ্যাপ্লাই করেছি সেপ্টেম্বরের 4 তারিখে গ্রামীণফোনের সিইওর কাছে অ্যাপ্লাই করেছি, ইয়াসির আজমান। আমি আশা করেছিলাম যে গ্রামীণফোন এটাকে পজিটিভলি এবং মানবিকভাবে নেবে। তারা কিন্তু এখনো আমার সময়ে যারা জড়িত ছিলেন বা ছিলেন আশেপাশে বড় দায়িত্বে ছিলেন, এরা সবাই কিন্তু একটা বড় অংশ এখনো আছেন। মাহমুদ সাহেব বিটিআরসি কমিশনার, ওরা চাইলে সেখানে ক্রস চেক করতে পারে। বা মাহমুদ সাহেব এখন বিটিআরসি কমিশনার হিসেবে তো বিচারকের আসনে। তো তখনকার একটা প্রেক্ষাপট যদি উনি জাস্টিফাই করতে চান, তো মাহমুদ সাহেবের তো এখন সুযোগ আছে বলার যে এটা যেন সমাধান করে দেওয়া হয়। 4 মাসে গ্রামীণফোনের রেসপন্স, আসলে আমি কোনো রেসপন্স পাইনি। আপনারা জানেন কি না,
গ্রামীণ ফোনের সামনে কিন্তু এই মুহূর্তেও আমি যতটুকু জানি চাকরিচ্যুতদের একটা অংশ ওখানে উপস্থিত আছেন, প্রশাসন করছেন। এবং এই চাকরিচ্যুতের ঘটনা কিন্তু আমারটাই একমাত্র না, আমি রাজনীতিকরণের একমাত্র শিকার হতে পারি। গ্রামীণ ফোনে প্রায় 3,000-এর অধিক এমপ্লয়িকে চাকরিচ্যুত করা হয়েছে। মামলা চলছে 22টা, 202 জন বাদী, 12 বছরের মতো মামলাটা চলছে। এবং ওইখানেও গ্রামীণ ফোন টালবাহানা, আমার ক্ষেত্রেও তাই, যে যতটুকু ইগনোর করে রাখা যায়, রেসপন্স না করা যায়, দেখি কি হয়, এরকম একটা ব্যাপার। আসলে সেই যে সিন্ডিকেটটার কথা বলেছিলাম, সেই সিন্ডিকেটের প্রভাব এখনো রয়েছে। তবে আমি আশা করি গ্রামীণ ফোন এবং গ্রামীণ ফোনের ম্যানেজমেন্ট, টেলিনরের ম্যানেজমেন্ট, এখানে গ্রামীণ টেলিকম ইনভলভ আছে, আপনি জানেন কিনা। গ্রামীণ টেলিকম বাংলাদেশে গ্রামীণ ফোন কিনেছে, প্রফেসর ইউনূস স্যার এটা পেছনে আছেন, এবং 32.4% শেয়ার গ্রামীণ টেলিকম এখনো। তো আমি আশা করব যে গ্রামীণ টেলিকম, গ্রামীণ ফোন, টেলিনর, তথ্য প্রযুক্তি এবং এই টেলিযোগাযোগ মন্ত্রণালয় অথবা অধিদপ্তর, বিটিআরসি নিজে, তারপরে বিটিআরসি, তারপরে ধরেন আরও যদি কারো ভূমিকা রাখার সুযোগ থাকে, সেটা এনবিআর হতে পারে, সেটা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট হতে পারে, সবাই মিলে একটা তদন্ত কমিটি করে, দরকার হলে প্রশাসক নিয়োগ করে, এই ধরনের দুর্নীতি এবং সিন্ডিকেট, তাদের বিরুদ্ধে বহু অভিযোগ বাজারে জনশ্রুতি আছে আর কি। ভিওআইপির ব্যবসা নিয়ে নিজেদের মধ্যে নিজেরা সিন্ডিকেটের ব্যবসা করে, জায়গা জমি, আমার মনে হয় তাদের সহায় সম্পদ, অর্থনৈতিক লেনদেন, এই পুরো বিষয়গুলোকে যদি ঠিকঠাক মতো দেখে একটা জায়গায় আনা হয়, তাহলে টেলিযোগাযোগ খাতের যে দূষিত রক্ত, এটা পরিশোধন হবে এবং একটা স্বচ্ছতা, জবাবদিহিতার মধ্যে গ্রামীণ ফোন সহ টেলিযোগাযোগ খাত আসবে বলে আমার বিশ্বাস। একটা জিনিস আপনাদের আমি বলি, দুজন ব্যক্তির কথা আমি বলতে চাই। আমি বিশ্বাস করি, বিশেষ করে মাহমুদ ভাই, উনি এখন বিটিআরসি কমিশনার। উইথ ডিউ রেসপেক্ট, আমি যতটুকু জানি উনি ডক্টর ইয়াসির কাদের সিরাতের অনুবাদ করেছেন। আমি বিশ্বাস করি যে আমাদেরকে যে একটা সময় আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, হিসেবের মুখোমুখি, শেষ বিচারের দিন বলে একটা জিনিস আছে, এটা তো উনিও জানেন। তো উনি ওনার রোল প্লে করবেন, এটা আমি বিশ্বাস করি। আরেকজন ব্যক্তি, এটা মানুষ এর জানা দরকার, এই জন্য বলি, সাইফুল হাসান। আমার নামে হঠাৎ করে দেখলাম অনলাইন কিছু পোর্টালে নিউজ আসা শুরু করলো, অর্থ পাচার, তথ্য পাচার, আমি শিবির ঢুকিয়েছি, এগুলো বলে টলে একেবারে, যার কোনো ভিত্তি নেই। পরবর্তীতে দেখা গেল যে এগুলোর পেছনে সাইফুল হাসান ভাই, এই সাইফ ভাই কিন্তু কর্পোরেট অ্যাফেয়ার্সেই আমাদের স্টেক হোল্ডার রিলেশনস ডিপার্টমেন্টে ছিলেন। এবং আপনারা জেনে অবাক হবেন, উনি হচ্ছেন ওবায়দুল হাসানের ছোট ভাই, যে ওবায়দুল হাসান আমার আব্বার, শহীদ আলী হাসান মুজাহিদের ফাঁসির রায়টা উনি দিয়েছিলেন, এবং পরবর্তীতে পুরস্কার স্বরূপ প্রধান বিচারপতি, এবং আপনারা তো এখন জানেন সব কিছু। ডিমান্ডের কথা বললেন, তো তার আগে একটা বিষয় আমি একটু বলি, এটা নিয়ে একটু তাত্ত্বিক এবং একাডেমিক আলোচনা সমাজে হওয়া দরকার। অধঃপতন, এই বিষয়টা নিয়ে, অধঃপতনটা মিডিয়া বলেন আর টেলিযোগাযোগ খাত বলেন বা যে কোনো ইন্ডাস্ট্রি, দেখেন গ্রামীণ ফোন এর সাথে মিডিয়ার সম্পর্ক কেন? একটা মিডিয়া, সেটা প্রিন্ট হোক, ইলেকট্রনিক হোক, বা কোনো প্রিন্ট মিডিয়া ডিজিটাল ফরম্যাট হোক, গ্রামীণ ফোনের কোনো বিষয়ে সত্যি কথা বলতে বা কোনো একটা, যেটা গ্রামীণ ফোনের আপাত দৃষ্টিতে বিপক্ষে যাবে, সেটা প্রচার বা লিখতে, আমি তো মনে করি, আমি যে অভিজ্ঞতাটা ফেস করছি, এটা খুব সুখকর না। এটা নিয়ে একটা আলোচনা সমাজে জারি থাকা দরকার, যে আমরা মিডিয়া চালাবো কি দস্তখত দিয়ে, আমরা কি নতজানু হয়ে বিক্রি হয়ে করবো কিনা। ঠিক সেম টেলিযোগাযোগ খাতেও আপনি দেখেন, ফুলিয়ে ফাঁপিয়ে গ্রামীণ ফোনের কাস্টমার বেস হচ্ছে প্রায় 8.5 কোটি, এরও বেশি। মার্কেটের 45% শেয়ার তাদের বা কাছাকাছি। হিসেবে এই বিশাল সংখ্যক কাস্টমার বেস ডিল করার জন্য ওদিন মানে শুনলাম যে প্রায় 85,000 এমপ্লয়ি দরকার। সেখানে গ্রামীণ ফোনের এমপ্লয়ি ছিল, আমি যখন ছিলাম, 5,500-এর মতো। আপনারা অবাক হবেন, এখন সেই এমপ্লয়ি 12 থেকে 1300 মাত্র।
সো এই বিশাল সংখ্যক এমপ্লয়ি 3,500-এর মতো এমপ্লয়িকে কাটছাট করে এই টেলিনর ম্যানেজমেন্টকে তারা সাময়িকভাবে সুখী করে, খুশি করে দেয়। একটা হোক্স, এভাবে দেখায় যে না প্রফিট কমেনি, কিন্তু এভাবে সাময়িক খুশি করা যাবে, কিন্তু গ্রামীণ ফোন বা টেলিনর ম্যানেজমেন্টের বোঝা উচিত দীর্ঘমেয়াদী সাস্টেইনেবিলিটির জন্য, এবং অফিসের যে ইমেজ গ্রামীণ ফোনের সেটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। একটা জিনিস আমি বলি, গত 4 মাসে গ্রামীণ ফোনের যে অ্যাটিটিউড সেটাকে খুব শর্টলি আপনি পরিষ্কারভাবে বলা চলে এটা অনেকটা বেয়াদবি, ঔদ্ধত্য দেখানো এবং বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। সেটা মিডিয়া হোক, সেটা গ্রামীণ ফোন বা টেলিযোগাযোগ রিলেটেড দেশি বিদেশি স্টেক হোল্ডার হোক, এবং এই জিনিসগুলো তো গ্রামীণ ফোনকে বুঝতে হবে, টেলিনর ম্যানেজমেন্টকে বুঝতে হবে। দাবির ব্যাপারে এটা বলে আমি শেষ করতে চাই যে আমার প্রথম দাবি হচ্ছে আমাকে একটা রিজয়েন্ডার দেবে গ্রামীণ, that what they did with me was wrong, what they did with me is wrong, এবং তারা সরি বলবে পাবলিকলি আমার ছবি দিয়ে, যেভাবে তারা আমাকে ছবি দিয়ে প্রচার করেছে, ডিফেম করেছে, তার একটা ফিজিক্যাল কম্পেনসেশন হচ্ছে এটা, এবং এটার কারণে যে মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে আমি, আমার পরিবার, আমাদের বৃহত্তর পরিবার গিয়েছে, যে সামাজিকভাবে আমরা বৈষম্যের বা হেনস্থার শিকার হয়েছি, এবং আমার জব মার্কেট যে তারা বন্ধ করে দিল অপরচুনিটি। তো এই রিজয়েন্ডার একটা। 2 নম্বর হচ্ছে অবশ্যই আমাকে জব রিইনস্টেট করতে হবে, এবং আগের যত দেনা পাওনা WPPF সহ আফটার ট্যাক্স একটা হিসাব করে আমার ডিফেমেশনের কম্পেনসেশন সহ আমি চাকরিতে বহাল ধরে নিয়ে হিসাব কমপ্লিট করে তারা আমাকে জব রেজিস্ট্রেট করবে, এবং আমার আজকে এই সময়ে যেটা পাওয়ার হক ব্যান্ড বিতে আমি মনে করি গ্রামীণ ফোন আমাকে নেবে, এবং অতি দ্রুত এটা তারা করবে বলে আমি বিশ্বাস করি। একটা বিষয় হলো, গ্রামীণ ফোন আমাকে বের করে দেওয়ার পরে আমি দেখেছি, আমি বিশ্বাস করি রাজনীতিকরণের মধ্যে মানে পলিটিসাইজেশনের মধ্যে গ্রামীণ ফোন নিজেই পড়ে যায়। আসলে আপনি যখন একটা সিদ্ধান্ত নেবেন যে একটা ব্যাংক বলে যে আমরা আপনার লোকাল ব্যাংক, তো গ্রামীণ ফোন যখন লোকাল মানে টেলিনর যখন এখানে লোকাল অপারেটরের মতো হতে চাইলো, তখন থেকে রাজনীতিকে তারা মেধার থেকে বেশি প্রাধান্য দিল, এবং রাজনীতি থেকে মেধাকে প্রাধান্য দিলে মেধার চর্চা সেখানে থাকে না, রাজনীতিটাই চলে আসে, সিন্ডিকেট হয়ে যায়। আমার মতো ঘটনাগুলো ঘটেছে। পার্শ্ববর্তী দেশের সিইওদেরকে এনে ম্যানেজ করার চেষ্টা করেছে, যে না এটা তো সবাই জানেন আগে কি হতো। কিন্তু আমি মনে করি টেলিযোগাযোগ খাতে এই ধরনের বা অপারেটরগুলোর এই ধরনের খুব গতানুগতিক সিদ্ধান্ত থেকে বের হয়ে আসাটা খুব জরুরি। এটা টেলিনরের জন্য আমি আশা করব তারা এই মেসেজটা নেবেন। আব্বুর নসিহার মধ্যে একটা ছিল যে মানুষ নিয়ত করতে পারে আর চেষ্টা করতে পারে, ফয়সালা উপরে হয়। আমি আমার চেষ্টা করে যাচ্ছি। আমি বিশ্বাস করি যে গ্রামীণ ফোন মানবিক হবেন। গ্রামীণ ফোন আমার আম্মার মতো লোক বলেন যে তুমি তো ভদ্র লোকদের সাথে কাজ করতে, ভদ্র ড্রেস পরতে, ভালো ফ্যামিলি ছেলে পেলে, তো তারা এভাবে তোমার চাকরি নিয়ে মিডিয়াতে বলে বেড়ায়, স্টেক হোল্ডারদের বলে বেড়াচ্ছে যে তুমি নাকি স্বেচ্ছায় বের হয়ে গেছো, অনেক টাকা পেয়েছো, এগুলো তো খুব বড় মিথ্যে কথা। তো আসলে এটা নিয়ে আরেকটা তাত্ত্বিক আলোচনা এবং সমাজে এটা আসতে হবে নতুন বাংলাদেশ গড়ার স্বার্থে। কর্পোরেট দুনিয়া বা চাকরি বা এই লোভগুলো মানুষকে কোথায় নিয়ে যায়? আমাদেরকে কি অনৈতিক করে ফেললো, মেরুদণ্ডহীন করে ফেললো, মিথ্যুক বানিয়ে ফেললো? এই জায়গাগুলো থেকে আমাদের এই আলোচনাটা জারি রেখে, চালু রেখে আমাদেরকে এর থেকে বের হয়ে আসতে হবে, নষ্ট কালচার থেকে, না হলে জাতির মুক্তি নেই। আর হচ্ছে গ্রামীণ ফোনের ব্যাপারে আমি অবাক হই। দেখেন এখন তো শেখ হাসিনা নেই, প্রাইমারি ইনফ্লুয়েন্স যেটা বলে সেটা নেই। তো হোয়াটস রং বা হোয়াটস মানে উইথ গ্রামীণ ফোন টু সিট উইথ দি অ্যাগ্রিভড পিপল লাইক মি অ্যান্ড লাইক দ্য পিপল হু আর in procession in front of JP House, who are fighting for more than a decade in the court. এদের সাথে বসে কথা বলে একটু আদর করে যে বাবা আসো, কি হয়েছে, বা ভাই বা আপুরা আসেন, কি করতে পারে, এই জায়গাগুলো একটু আমার মনে হয় চিন্তা করার সময় এসছে। পরবর্তীতে আপনি কোন পেশায় যুক্ত হয়েছিলেন? আমাদের শহীদ পরিবার বা মানে নির্যাতিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরিবারের সন্তানদের কেউই আসলে আমরা তেমন কোনো কিছু বাংলাদেশে দৃশ্যমান অবস্থায় করতে পারিনি। বিশেষ করে অনেকে তো দেশেই থাকতে পারে, একটা অংশ গুম, একটা অংশ দেশে থাকতে পারে, বড় একটা অংশ। আমরা যারা দেশে
ছিলাম, তাদের মধ্যে যেমন আমার ছোট ভাই মাবরুর, অনেকে চেনেন আপনারা, অনুবাদ জগতে এখন বেশ ভালো করছে আলহামদুলিল্লাহ। দিগন্ত টিভি বন্ধ হয়ে গেল, সে দিগন্ত টিভিতে ছিল, সো অটোমেটিক কনসিকুয়েন্স হিসেবে সে চাকরি হারালো। আর আমি তো আমার ছবি দিয়ে এমনভাবে তারা আমার চাকরির বাজারটা নষ্ট করেছে, এখন পর্যন্ত আমি আসলে কোথাও আর সেভাবে কিছু করতে পারি না। এই মোটা থেকে তো আপনার বাবা যখন কারাগারে ছিলেন তখন আপনার পরিবার তার সাথে দেখা করেছিলেন, তো সেই সময়ে আপনার বাবা আপনাদের কি কি নির্দেশনা দিয়েছিলেন? একটা রাইট আপ আছে, আমরা একটা সংকলন করেছিলাম, যারা সাক্ষাৎ করেছিলাম তাদের সবার মেমোরিতে যা যা ছিল ইনস্ট্যান্ট সেই রাতে বসেই আমরা এটাকে লিপিবদ্ধ করি, এবং এটা সংকলনের দায়িত্বে আমার ছোট ভাই মাবরুর করে, এবং এটা ওপেন আছে, ওপেন ডকুমেন্ট, আপনারা দেখতে পারবেন। শর্ট করে যদি বলি, মানুষের সাথে উত্তম ব্যবহার, আত্মীয় স্বজনের সাথে উত্তম ব্যবহার, সংগঠনের সাথে পাশে থাকা, নিয়ামতের মধ্যে থাকা, পড়াশোনা, ইসলামী সাহিত্য, কোরআন এবং অথেন্টিক হাদিস, নবীর সিরাত সমূহ পড়াশোনার ক্ষেত্রে আমাদেরকে বলে গিয়েছেন। এবং উনার এবং আমার শহীদ নেতৃবৃন্দ চাচাদের রাহিমাহুল্লাহ, ওনাদের শাহাদাতের বিনিময়ে দেশে ইসলামী আন্দোলন আরো বেগবান হবে, এটা বলে গেছেন। তো আপনার বাবা একজন কেন্দ্রীয় নেতা ছিলেন এবং বাংলাদেশের একজন মন্ত্রীও নির্বাচিত হয়েছিলেন। তো আপনার রাজনীতিতে আসার কোনো ইচ্ছা আছে কিনা? জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির, বিশেষ করে জামাত ইসলামী, ছাত্র শিবির তো ছাত্রদের সংগঠন, জামাত ইসলামী এই কালচারটা, রসমটা ফলো করে না। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। কোনো পরিবারতান্ত্রিক যেই রাজনীতি যেই মানে এই আচরণটা, এই কালচারটা থেকে জামাত একেবারেই মুক্ত, একেবারেই মুক্ত। আপনারা শুনলে অবাক হবেন, দুইটা ইনস্ট্যান্স দেই আপনাদের। যেদিন আমার আব্বা মন্ত্রিত্বের শপথ নেন তখন উনি জানেন না কোন পোর্টফোলিও পাবেন। সেদিন খাওয়ার সময় আমাদেরকে বলেছিলেন দুইটা জিনিস, একটা হচ্ছে মানুষ যত বড় হবে তত বিনয়ী হবে, আরেকটা বলেছিলেন যে তোমরা তোমাদের জন্য সচিবালয় ঢোকা নিষেধ, আমি তোমাদের একদিন ঘোরাতে নিয়ে যেতে পারবো, কিন্তু আমি যেন তোমাদেরকে সচিবালয়ের আশেপাশে না দেখি। জামাত অফিসে আমরা যে যেতাম, আপনারা অবাক হবেন, জামাত অফিসের রিসেপশনেরও অনেকে কিন্তু আমাদেরকে অনেক সময় চিনত না, অথচ আমি বা আমরা তখন, তাই না, জামাতের সেক্রেটারি জেনারেল ছেলে, পরিচয় দিয়ে অথবা কোনোভাবে, তো আমরা এর মধ্যে বড়। এবং সাংগঠনিকভাবে বিষয়টা, সংগঠন যতক্ষণ পর্যন্ত জামাত মনে করবে যে কেউ তার ফিল্টার যেটা আছে সেখানে যোগ্য বলে প্রমাণিত হবে, মানে গুণে এবং আমলে, প্রতিভায়, কন্ট্রিবিউশনে, তখন জামাত যাকে চাবে তাকে তারা বলবে। এমনিতে মানুষের মধ্যে তো একটা আকাঙ্ক্ষা, একটা চাহিদা তৈরি হয়েছে, বিশেষ করে আমাদের এলাকা ফরিদপুর শহরে, যে শহীদ পরিবারের থেকে আসা উচিত কারো। এটা আমরা শুনি, কিন্তু আমরা এই উত্তরটাই দিই। আপনারা দোয়া করবেন যেন আমরা আমাদের যোগ্যতা এবং আমলের দিক থেকে শহীদ মুজাহিদের যোগ্য প্রতিনিধি হতে পারি, আমরা যারা সন্তানরা আছি। আল্লাহ তাআলা যদি এটা ফয়সালা করে রাখেন, দেখবেন আপনারা ইনশাআল্লাহ যে যাবে, বা আমরা যদি চাই। জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের জামাত ইসলামী রাজনীতি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তো সেই হিসেবে বর্তমানে আপনি জামাত ইসলামী রাজনীতিকে কিভাবে দেখছেন? জামাত ইসলামী, আমি এটা একবার একটা জায়গায় বলেছিলাম, জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে এই ফ্যাসিস্ট শাসন আমল অনেকে স্মার্ট বানিয়ে ফেলেছে। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামী মানুষ যখন আসলে খুব প্রতিকূল পরিবেশে থাকে তখন নিজের সাস্টেইনেবিলিটির জন্য, নিজের টিকে থাকার জন্য নিজে একটা রাস্তা বের করে নেয়। এবং জামাত ইসলামী লোক তৈরি বা আত্মগঠনের কাজটা তখন করত। একটা সময় যখন জামাত ইসলামী দেখলো যে আসলে ফিল্ডে ভূমিকা থেকে নিজেদের তৈরি করাটা গুরুত্বপূর্ণ, তখন সেখানে মনোযোগ দিল, এবং সেটা রেজাল্ট আপনারা দেখছেন ইনশাআল্লাহ। এখনো জামাত ইসলামী, আমি বিশ্বাস করি জামাত ইসলামীতে কোনো একক ব্যক্তি সংগঠন না, এটা তারা নির্বাহী মজলিসে শুরা কর্মপরিষদ, তারা বসে ডিসিশনগুলো নেয়।
আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি তারা সঠিক পথে আছেন এবং সঠিক সিদ্ধান্ত নেবেন। আমি কিন্তু জামাত ইসলামের মুখপাত্র না, সুতরাং আমার কথাকে জামাতের কথা হিসেবে নেয়ার সুযোগটা কম। আমি আমার মতামত ব্যক্ত করি। আমি সূরা নিসার আয়াত 135 নিয়ে বলি গ্রামীণ ফোনের ইস্যুতে, এবং বাংলাদেশের সব, আমার মনে হয় কি জাতিগতভাবে মনস্তাত্ত্বিকভাবে আমরা আসলে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে এবং সত্যের পক্ষে থাকার ব্যাপারটা আমরা একটু কম্প্রোমাইজ করি। দেখেন সূরা নিসাতে আল্লাহ বলছেন, যদি সেটা তোমার নিজের, তোমার বাবা মা অথবা আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায়, তাও তুমি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে দৃঢ় থাকো এবং সাক্ষ্য দাও। সে ধনী হোক বা গরিব, তুমি তোমার রবের থেকে তার জন্য এই বড় অভিভাবক হতে চেও না। এবং আল্লাহ তাআলা আরো বলছেন যে সত্য প্রকাশের ক্ষেত্রে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না। মনে রেখো যে তোমার সৃষ্টিকর্তা সার্বিক পরিস্থিতি সম্পর্কে সম্যক অবগত। তা আমি যখন শুনলাম আমার কথা জাতির সামনে গ্রামীণ ফোনের ইস্যুটা আনা হবে বা আমার বিষয়টা, আমি তখন আয়াতটা পড়ছিলাম যে এটা আমি জাতির সামনে এই আয়াতের রেফারেন্সে আমি সবাইকেই বলবো, গ্রামীণ ফোন সহ মিডিয়া সহ সবাইকে, যাদের নিয়ে আলাপ হলো এতক্ষণ, যে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে আমরা যেন দৃঢ় থাকতে পারি। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দেন। আমি আপনাদের দোয়া চাই, দেশবাসীর দোয়া চাই, এবং আজকালকে অনেক ধন্যবাদ বিষয়টাকে জাতির সামনে আনার জন্য।